প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আলোচনা করব রাজনীতির নতুন সময় নিয়ে। কতটা নতুন সময় আমরা আছি সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আবু হেনা রাজ্জাকি, জ্যেষ্ঠ আইনজীবী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সায়েদ আবদুল্লাহ, ফ্রিল্যান্সার, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি তরুণদেরকে দিয়ে আগে শুরু করি। তরুণদের নতুন দল হয়েছে, আপনি নিজেও তরুণ, আপনি আন্দোলনের সাথে ছিলেন। যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে সেই আন্দোলনে আপনি সক্রিয় ছিলেন। তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। বিতর্ক যেটা এসেছে সামনে সেটা হলো গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক, এই প্রশ্নটা সামনে এসেছে, কিন্তু বিএনপি এটাকে সন্দেহের চোখে দেখছে। আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন তো আসলে ট্র্যাকটা তো আসলে দুইটা বলার আগে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এই রাজনৈতিক দল সফল হোক সেটা আমি মনে প্রাণে চাই। কারণ একটা ভালো বাংলাদেশের জন্য, একটা ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য এই দলটার সফল হওয়াটা অত্যন্ত জরুরি। যেদিন এই দলটা গঠিত হলো আমি ওই দিন একটা লম্বা স্ট্যাটাস দিয়েছিলাম যে সম্ভাবনাগুলো নিয়ে এবং রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে। দুইটা রিস্ক উল্লেখ করেছিলাম, তার ভেতরে একটা রিস্ক আমি উল্লেখ করেছিলাম, সেটা হলো অতিরিক্ত তাত্ত্বিক যারা আছে, তাত্ত্বিকদের ফাঁদে যদি পড়ে যায় তাহলে জনসম্পৃক্ত বিষয় বাদ দিয়ে তারা এমন তাত্ত্বিক পথে আগানোর চেষ্টা করবে যেটার জনসম্পৃক্ত আপিলটা কমে যাবে এবং আলটিমেটলি এই দলের যে আপিল সেটা দেখা যাবে একটা সীমাবদ্ধ গণ্ডির ভেতরে থেকে যাবে, সেটা জনমানুষের কাছে হয়তোবা এই মুহূর্তে পৌঁছানোর জন্য বাধা তৈরি করবে। এবং যে মুহূর্তে দলটা গঠন করার পরেই যখন দেখলাম সেকেন্ড রিপাবলিক এবং নতুন গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের একদম মেইন এজেন্ডা বানিয়ে ফেললো, তখন কিন্তু কয়েকটা ব্যাপার বুঝতে পারাটা জরুরি। দেখেন, ইন্টেলেকচুয়াল লেভেলে অনেক কথাবার্তা হতে পারে, আমরা এই জাতীয় টকশোতে অনেক কথাবার্তা বলতে পারি, পেপার পত্রিকায় অনেক কথা লেখা হয়, এসি রুমে বসে অনেক আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এই কথাগুলোর রিফ্লেকশন একজন খেটে খাওয়া মানুষ বুঝে কিনা এটাও গুরুত্বপূর্ণ। কারণ একজন প্রচণ্ড ধরলাম যে শিক্ষিত মানুষ, একজন ডক্টরেট করা মানুষ, উনার ভোটের ভ্যালু আর একজন একেবারে খেটে খাওয়া মানুষ, ধরেন একজন কৃষক বা একজন মজুর, একজন তাঁতি বা একজন জেলে, তার ভোটের মান কিন্তু একেবারেই সমান। সো এটাই যদি হয়, তার কাছে আপিল তৈরি করার জন্য আপনি যখন অতিরিক্ত তাত্ত্বিক পথে আগাতে থাকবেন তাদের কাছে কিন্তু পৌঁছানোটা যাবে না। ইয়েস, আমি বলছি না যে সেকেন্ড রিপাবলিকের যে ধারণাটা এইটা একেবারেই বাকওয়াস ধারণা, বা গণপরিষদের যে কথা বলছে এই কথাগুলোরও কিছুটা মেরিট আছে, কিন্তু সেটা টাইমলি কিনা এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। এখন আমাদের যে বয়স, আমাদের বয়সে আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, মানে আমি তো বললাম যে আমি চাই যে এই দলটা সফল হোক, কিন্তু ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি আমি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি তাহলে তাদের এই ধারণাগুলো আলটিমেটলি কি হবে, অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এটা সমর্থন করতে চাইবে না, ইতোমধ্যেই সেটা দেখাও যাচ্ছে। এর কিছু প্র্যাকটিক্যাল কারণও আছে। এখন তাদেরকে যদি বলা হয় যে সেকেন্ড রিপাবলিকের ধারণাটাকে, আমি তাদের কয়েকজনের কথা শুনেছি, তারা যেটা বলার চেষ্টা করছে, হ্যাঁ ইউরোপের কয়েকটা দেশ, ফ্রান্সের উদাহরণ খুব ফ্রিকোয়েন্টলি দেওয়া হচ্ছে, তাদের তো পঞ্চম রিপাবলিকটাও আছে। সেকেন্ড রিপাবলিক কিন্তু ফ্রান্সেও খুবই আলোচিত একটা ঘটনা। ফ্রান্সের যে বিপ্লব, সেই বিপ্লবটা কত বছরের জন্য ছিল? অবশ্যই 10 বছর ব্যাপী, 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত। এবং এর ভেতরে সেকেন্ড রিপাবলিক কিন্তু এই 1789 সালের মাত্র বোধ হয় 4 বছরের মাথাতেই, যদি আমি ভুল করে একটু কারেক্ট করে দিবেন, সেকেন্ড রিপাবলিকটা হয়। এবং তারপরে কিন্তু ওইটাও কিন্তু অনেক বেশি স্টেবল হইতে পারে নাই। এবং ফ্রান্সের গতিবিধি যদি লক্ষ্য করা যায়, এই আমাদের ফরাসি বিপ্লবের পরে আরও একটা ঘটনাও কিন্তু ঘটেছে। তারপরে কিন্তু আবার আরেকটা ফ্যাসিস্ট রেজিমের মতো অংশ তারা কিন্তু আবারও ক্ষমতায় এসেছে এই বিপ্লবের পরবর্তী সময়েও। কিন্তু বাংলাদেশের গতিমুখ কি ওই দিকে? অবশ্যই সেটা না। এবং ফরাসি বিপ্লবের সাথে বাংলাদেশের এই জুলাই আপরাইজিং, যেটা এটা বড় একটা পার্থক্য আছে। অনেক তাত্ত্বিকেরা এইটাকে বিপ্লব বানানোর প্ল্যানে আছে এবং হয়ে যাওয়ার পরেও বারবার করে জোরপূর্বক যে এটা বিপ্লব বিপ্লব বলার চেষ্টা করছে। আমার দৃষ্টিতে এটা কখনোই বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। এই দুইটার ভেতরে সুস্পষ্ট নানা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করছে না, তাহলে আলোচনা অন্যদিকে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে এই যে সেকেন্ড রিপাবলিকের যে কথা এবং গণপরিষদের যে নির্বাচনের কথাটা বলছে, তো আবার দেখলাম যে তারা অনেক কিছুতে চেপে যে আবার বলছে যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যেটা একসাথেই হতে পারে। ওই গণপরিষদ নির্বাচন কেন দরকার? একটা কনস্টিটিউশন বানানোর জন্য। সবার আগে আমি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যদি রাখি, একটা ভালো সংবিধান লিখলেই পরবর্তীতে তাদেরকে আর কেউ টাচ করতে পারবে না বা বাংলাদেশে অবিচারের শাসন থাকবে না, এই গ্যারান্টিটা কে দিল?
কাগজে কলমে লেখা সংবিধানই যে দেশকে প্রোটেক্ট করতে পারে না তার নজির বহু জায়গায় আছে। পৃথিবীর অনেক আপাত দৃষ্টিতে সভ্য দেশ আছে যাদের সংবিধান এইভাবে লিখিত না। উপমহাদেশের ভেতর ভারতের কথা যদি বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, তো তারা কি সভ্য হয়ে গেছে? অনেক বড়। সো এই যে অনেক তাত্ত্বিকতার ফাঁদে পড়ে এরা প্র্যাকটিক্যালিটির দিকে কম হাঁটছে। এই ব্যাপারটা যদি না করে বরং মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই প্ল্যানটা করতে আমার মনে হয় ভালো হতো। এবং গণপরিষদ কেন দরকার? কনস্টিটিউশন বানানোর জন্য। কনস্টিটিউশনের অনেক সমস্যা আছে। আমি এই যে স্বাধীনতার পরবর্তী টাইমে যে কনস্টিটিউশনটা বানানো হয়, এইটাতে এক জায়গায় ছিল না। এই সংবিধানের মাধ্যমেই বাকশাল কায়েম করা হয়েছিল, আবার এই সংবিধানের মাধ্যমে পরবর্তীতে অ্যামেন্ড করতে করতে আমরা কিন্তু ডেমোক্রেটিক পলিসির দিকে এগিয়েছি। ওই জায়গায় তত্ত্বাবধায়ক সরকার এসেছে, গণভোটের সিস্টেম ছিল, আবার বাতিলও করা হয়েছে, গণভোট বাতিল করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। কিন্তু অনেকের যারা ধারণা একবার বাতিল করা হয়েছে এটা শেখ হাসিনারই সংবিধান ছিল, না, এটা শেখ হাসিনার সংবিধান ছিল না। বিভিন্নভাবে ইঞ্জিনিয়ার করে এইটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, গণতন্ত্র পরিপন্থী অনেক কাজ হয়েছে। কিন্তু বর্তমানে ওইটাকে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এমন জায়গায় নিয়ে আসাটা পসিবল, অ্যাটলিস্ট ওয়ার্কিং একটা কনস্টিটিউশন হতে পারে। আর যারা জনগণের ভোটে পিপলস ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসবে, তারা তো এই কনস্টিটিউশনের লুফল যে যে জায়গায় ছিল সেটা তো তারা সারতেও পারে। এবং তার আগেই তো সংবিধান কমিশন হয়েছে এবং তারা তো একটা ঐকমত্যের ভিত্তিতে একটা ডিসিশনেও আসবে। এবং আরেকটা যেটা ব্যাপার দেখেন, যারা আসবে তারা তো জনগণের প্রতিনিধি আসবে না? তাহলে সংবিধান প্রণয়নের জন্য জনগণের প্রতিনিধি আসবে, আবার দেশের সংসদ চালানোর জন্য জনগণের প্রতিনিধি আসবে। এই ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যায় না? বরং ওই ইলেক্টেড যারা আসবে এমপিরা, তারা তো নিজেরাও জনগণের প্রতিনিধি হিসেবেই তো অনেক কাজ করতে পারে। আরেকটা যেটা ব্যাপার, সেকেন্ড রিপাবলিকের যেটা কথা, এটা তাত্ত্বিকভাবে অনেক কিছু শোনানো যায়। আমার কথা যেটা, ঠিক আছে, ছাত্রদের এই যে দল জাতীয় নাগরিক পার্টি, তারা যদি ক্ষমতায় আসে, জনগণকে এটা দিক যে আমরা গেলে সেকেন্ড রিপাবলিক বানাবো, এটা শুনতে ভালো লাগবে, তাদের নির্বাচনে ইস্তেহার হতে পারে, হতেই পারে, এতে কোনো আপত্তির জায়গাটা নেই। কিন্তু এইটা আমার কাছে মনে হয় এইটা জনগণের কাছে পৌঁছানোর জন্য একটা বাধা দিবে, এবং তারা এই তাত্ত্বিকতার ফাঁদে পড়ে গেছে, যেটা তাদের পটেনশিয়াল শুরুতেই লস করছে। এটা হোঁচট খাবে বলে মনে করছেন? আচ্ছা, আবু হানা রাজ্জাকি, এই যে এই একই প্রশ্ন আপনার কাছে, গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিক, একটা নতুন দল আসলে আমরা অবশ্যই সবাই স্বাগত জানাই, এবং রাজনৈতিক যে ভ্যাকিউম তৈরি হয়েছে, এই জায়গা আমরা নতুন যে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারুণ্যের যে শক্তি, সেটা অবশ্যই কাজে লাগাতে চাই। কিন্তু এটাকে বিএনপি কেন সন্দেহের চোখে দেখছে, সেটা আপনি কি একটু, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং দীপ্ত টেলিভিশন দর্শক শ্রোতা। আসলে তারুণ্যের যে ব্যাপারটা, তারুণ্যের ব্যাপারের সাথে একটা ম্যাচুরিটির ব্যাপার, দুইটা কিন্তু আলাদা জিনিস। তারুণ্য, তাকে আপনি যদি বলেন পাহাড় পর্বত পাড়ি দিতে, পাহাড় পাড়ি দিয়ে দিবে। তাকে যদি ভালো গাইডলাইন দেন, সে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবে, যেটা আমি পারবো না। ও যেটা পারবে সেটাও আমি পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কথাটা সে বলছে তাত্ত্বিক বিষয়, ওই যে রবি ঠাকুরকে জিজ্ঞেস করছিল যে আপনার সাথে যদি, মানে শরৎবাবুকে জিজ্ঞেস করছিল যে রবি ঠাকুরের স্ট্যাটাস সম্পর্কে, তার লেখা, এটা সম্পর্কে মন্তব্য কী করে, এটা সম্পর্কে মন্তব্য করতে আরেকজন রবি ঠাকুর পারবে, তাহলে আপনার লেখা মানুষ এত পরে কেন? বলল, রবি ঠাকুরের জন্ম শরৎবাবুদের জন্যে, আর শরৎবাবুর জন্ম সাধারণ মানুষের জন্যে। যে কথাটা সাইদ বলল যে সাধারণের কাছে বোধগম্য, গ্রহণযোগ্য হতে হবে, তাদের কাছে সেকেন্ড রিপাবলিক ইস্যু কি, সংবিধান কি, কিছুই সাধারণ লোক, আমরা যে সাধারণ লোক চিন্তা করি 70% লোক ভোটার সেই লেভেলের, তাদেরকে আপনি ভোট দেবেন, তাদের সেকেন্ড রিপাবলিকই বোঝে না, গণপরিষদও তারা বোঝে না, বোঝার প্রয়োজনও তাদের নাই। তারা দেখে সিম্পল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারা দেখে তার জানমালের নিরাপত্তা। তারপরে ইতিমধ্যে তারা যে জিনিসটা, যেটা বললো যে 5ই আগস্ট আমাদের যেটা আন্দোলনটা ছিল শুধু একটা ফ্যাসিস্ট সরকারের রিমুভাল, ওই মুহূর্তে তারপরে কিন্তু এখানে আস্তে 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 ওই যে তাত্ত্বিক লোকগুলো শিফট করতে করতে এখানে চলে আসছে। এখন তাত্ত্বিক লড়াই শুরু হয়েছে। আজকে মনে করেন যে ওই যে আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেব যে এটার বিরোধিতা করছে, সেটাও সাধারণ লোকে বোঝে না। মানে অনেক গণপরিষদই বা কী, তারপরে সেকেন্ড রিপাবলিক কী, আর সে যে বিরোধিতা করেছে তাই বা কী। সুতরাং আমি বলছি যে কথাটা সে বলল, সেকেন্ড রিপাবলিক যদি তুমি করতে চাও, স্লো অ্যান্ড স্টেডি হতে পারে, তুমি তোমার ম্যানিফেস্টোর ভিতরে ঢুকাও, গঠনতন্ত্রের ভিতরে ঢুকাও, কী কী করবা না করবা, এটা তো চালনা করতে করতে আজকে এইখানে চলে আসলো। ইনফ্যাক্ট কতগুলো শব্দ নিয়ে আমাদের একটা লড়াই আছে।
যেমন আমি যেটা বুঝছি, ওই যেটা অলরেডি আমাদের সংবিধান সংস্কার কমিটি কিন্তু একটা জমা দিছে, এবং সেটার ব্যাপারে কিন্তু ইউনূস সাহেব বলছে যে সব রাজনৈতিক দলরা এসে বলুক কে কোন দফা সমর্থন করে, কে করে না, কে কত পার্সেন্ট করে না, আমি ওয়েবসাইটে দিয়ে দিব। সেটা একটা ফ্যাক্টর আছে। তো সেটার পরে এই মুহূর্তে এইগুলো আনাটা আমার কাছে মনে হয় জটিল পরিস্থিতি তৈরি করা, একেবারে জটিল পরিস্থিতি তৈরি করা, এবং এ থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে এই সাধারণ ভোটারের সাথে তাদের, এবং অন্য রাজনৈতিক দলের কথা বাদ দিলাম, রাজনৈতিক দলে যারা টপ লেভেল আছে তারা হয়তো বুঝবে কি বলতে চায়। কিন্তু আপনি যদি ভোটের রাজনীতিতে আসতে চান, ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে আপনাকে সেই জায়গাটায় যাইতে হবে। আপনি যদি আপনার বাচ্চাকে হেদায়েত করেন, আপনার বাচ্চা ক্লাস 6-এ পড়ে, তাকে কিন্তু আপনি ইউনিভার্সিটি পাশ করে বাবা হইছেন, আপনার মেধা দিয়ে তাকে বুঝাইলে হবে না, আপনার বাচ্চাটার কাছে নেমে আসতে হবে। সুতরাং আপনাকে সাধারণ কাছে নেমে আসতে হবে, সাধারণ লোক যাতে আপনাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে, হই হই রই রই করে অ্যাকসেপ্ট করে, সেজন্য যেটা দেয়া দরকার সেইটা আপনার দেয়া দরকার। ঠিক এই মুহূর্তে ওই অর্থে আপনার সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, এই ইস্যুটা আমার কাছে মনে হয় তাদের একটু পাশে রেখে দেওয়া উচিত বলে আমার কাছে ব্যক্তিগত প্রো পিপল যেটা আমরা বলছি, নাগরিক পার্টি, যেহেতু নাগরিকের চিন্তা ভাবনা আপনাকে সেটাই আমরা আসতে পারছি কিনা, এরা আসতে পারছে কিনা, সেটাই আপনারা আলোচনায় এনেছেন। সাইদ আব্দুল্লাহ, আরেকটা বিষয় আপনি আলোচনায় যেটা বলেছেন যে নাগরিকের যে চিন্তা, নাগরিক যেটা বোঝে সেটা করা, কিন্তু একটা জিনিস আপনি হয়তো এগ্রি করতে পারেন, সেটা হলো যে এরা কিন্তু বলেছে যে কৃষকের সন্তান প্রধানমন্ত্রী হবে, কুমারের সন্তান প্রধানমন্ত্রী হবে, এই যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি, এই রাজনীতি থেকে বের হওয়ার যে আহ্বান জানিয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং স্লোগান নিয়েও একটা প্রশ্ন এসেছে যে ইনকিলাব জিন্দাবাদ, এটা নিয়ে আপনি কি চিন্তা ভাবনা আপনার? ঠিক আছে, প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটাই আমি প্রথমে করি। স্লোগান নিয়ে কেউ কেউ যারা প্রশ্ন তুলেছে, আমার কাছে মনে হয় নাই যে এইটা বিতর্ক তৈরি করার মতো কোনো ঘটনা। ইনকিলাব জিন্দাবাদ এটা নতুন কোনো স্লোগান না, এটা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা যদি বলি, বামপন্থীরা বহু আগের থেকেই এই স্লোগানটা ব্যবহার করে। যাদের একটু পড়াশোনার, ইতিহাসের দিকে পড়াশোনার জায়গাটা আছে, তারা দেখলেই বুঝতে পারবে এটা অনেক পুরাতন স্লোগান, এবং এইটার ভেতরে আমি কোনো সমস্যাও দেখি না। অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় মানে নন ইস্যু ফ্যাক্টরগুলোকে নিয়ে ইস্যু বানানোর যারা চেষ্টা করে, তারা অনেক কিছু বলতেই পারে, আমি এটাতে সমস্যা দেখি না। আমি খুব খোলামেলাভাবেই বললাম, এক একটা দলের এক একটা স্লোগান থাকতেই পারে, পাবলিক অ্যাকসেপ্টেন্স পাবে কি পাবে না সেটা পরের হিসাব, কিন্তু তাদের তো এই স্লোগান দেওয়ার তো রাইটটা তো আছে ফেয়ারলি। দুই নম্বর যেটা ব্যাপার বলি, পরিবারতন্ত্রের বাইরের যে কথাটা আসছে যে কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে, কুমারের ছেলেও প্রধানমন্ত্রী হবে, ইয়েস ফেয়ারলি, গণতন্ত্রের সংজ্ঞাটাই তো এইটা, সেরকমই দেশটাই আমরা চাই, তাহলে হতেই পারে। এটা তো কেউ আইন করে নিষেধ করে দেয় নাই, কিন্তু কথা আসতেই পারে। বাংলাদেশে তো পরিবারতান্ত্রিক ব্যাপারেই তো চলছে অনেকটা জায়গায়, কিন্তু এইটার ভেতরে একটা কথা আছে, পরিবারতান্ত্রিকভাবেও যদি চলে, অনেক বড় বড় মানুষের তাদের সন্তান সন্ততি তারাও তো সেম লেভেলে যেতে পারে নাই, এমন অনেক উদাহরণ আছে না। ইনফ্যাক্ট ধরেন বাংলাদেশের যারা রাজনীতিবিদ যারা ছিল, খুবই খ্যাতনামা রাজনীতিবিদ, তাদের সন্তানেরা তাদের লেভেলে যেতে পারে নাই, এই রেশিওটাই কিন্তু অনেক বেশি। যেতে পেরেছে এই সংখ্যাটাই অনেক কম। কেন যাইতে পারে নাই? কারণ ঠিক আছে, একটা পরিচিতি আপনাকে এনে দিতে পারে, কিন্তু সেই জায়গাটা তো আপনার নিজেরও অ্যাক্ট করতে হয়। এবং এই কথাটা শুনতে ভালো, অবশ্যই আমিও চাই যে ডেমোক্রেসির দ্বারটাতে এমনই থাকা উচিত যে কেউই যাতে পার্টিসিপেট করতে পারে, এবং এই জন্য যেটা হয় যে দলের ভেতরকার ডেমোক্রেসিটা থাকাটা অত্যন্ত জরুরি। মানে দলের ভেতরের যে কাউন্সিলগুলো হয়, সেই জায়গায় যদি ডেমোক্রেটিক নর্মগুলো যদি থাকে, তাহলে দেখা যায় যে কেউই কিন্তু পার্টির রিপ্রেজেন্টেটিভ হতে পারে, বড় পজিশনে চলে যেতে পারে, এবং সেটা আমার কাছে মনে হয় যে হওয়াটাও উচিত। কিন্তু এই ব্যাপারটা যারা বলছে, তারাও আদতে দেখা যাবে যে ওই চক্রের ভেতরে পড়ে যায় কি না, এই ব্যাপারটাও কিন্তু বুঝতে হবে। কারণ একটা নতুন দলের পক্ষে এই কথাগুলো বলাটা সহজ, কিন্তু টাইম যত আগাতে থাকবে, তাদের কাউন্সিলগুলোও কিভাবে হচ্ছে এই ব্যাপারটা দেখলে তখন বোঝা যাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই আইডিয়াটা যেটা, এটা চাওয়ার ভেতরে কোনো দোষ নাই, বরং ভালো। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিক্যাল গ্রাউন্ড যেটা, আমার কাছে মনে হয় সেটা যদি বিবেচনায় নেওয়া যায়, সেই জায়গাতে এই ব্যাপারটা র্যান্ডমলি যে কারো জন্য বড় একটা নেতা হওয়াটা মানে অলমোস্ট ইম্পসিবল টাইপ একটা জায়গা। সেটা ধরেন এখন এই দলের ফেস নাহিদ আছে, তারপর ধরেন যারা আছে, এই জায়গাতে হঠাৎ করেই যদি র্যান্ডম আর একটা ফেস মানে ঢুকে সবচেয়ে প্রভাবশালী হতে চায়, সে কি হতে পারবে? এই কথাটা বললে তাত্ত্বিকভাবে বলাই যায় হতেই পারে, কিন্তু দেখবেন প্র্যাকটিক্যালি সেটা ইম্পসিবল। সো অনেক জাতীয় কথাবার্তাই আছে,
তবে আমার মনে হয় যে এই আহ্বানটা ভালো, ইতিবাচকভাবেই দেখতে চাই, কিন্তু ব্যাপারটা এটা একেবারেই যে নতুন ধারণা যে আমরা করবই, আমার মনে হয় যে এটা বলার চেয়ে আগে যদি উদাহরণ কেউ তৈরি করে তাহলে আমরা একটা রেফারেন্স হিসেবে দেখতে পারি এই যে এটা তৈরি করছে, কিন্তু সেটা তো এখন পর্যন্ত হয় নাই। এবং একই সাথে ধরেন পরিবারতন্ত্র নিয়ে যাদের একদম স্ট্রিক্ট সমালোচনার দিকেই যারা থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা কথা আছে, যারা যারা আবার উঠেছে তারা শুধুমাত্র পরিবারের জন্যই টিকে ছিল, নট লাইক দ্যাট। এরকম যদি হতো অনেক নেতারই ছেলে মেয়ে ছিল যারাও ওই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারতো, কিন্তু তারা কিন্তু সেই লেভেল পর্যন্ত যাইতে পারে নাই। তার মানে নিজস্ব ক্যালিবার যদি না থাকে, যে কারো পক্ষেই ওই পজিশনগুলোতে যাওয়াটা পসিবল না। সো এটার পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা থাকতে পারে, আমি এটাকে স্বাগত জানাতে চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় নাই এইটা মানুষের কাছে খুব বড় রকমের আপিল তৈরি করে, কারণ প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটাই এমনভাবে ডেভেলপড হওয়া যে জায়গাতে এই কথাটা শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, কিন্তু সেই প্র্যাকটিক্যালিটির দিকে আগানোটা একটু মুশকিল, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। ওকে, আবাহনা রাজ্জাকি, আপনার কাছে যেটা জানতে চাই, সাইয়েদ আব্দুল্লাহ একটু তার বক্তব্যে এটা বলেছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, নতুন বন্দোবস্তের বাংলাদেশের কথা বলতেছি, নতুন বাংলাদেশের কথা বলছি, যে স্বপ্ন আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার পর আমরা দেখতে শুরু করেছি। আমরা একবার 90-এর আন্দোলনের পরও দেখার সুযোগ হয়েছিল, সে হাতছাড়া হয়েছে সুযোগ, এখন আবার নতুন করে সুযোগ এসেছে। কিন্তু যে প্রসঙ্গ এসেছে সেটা হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, তাদের দলের ভিতরেই যদি গণতন্ত্র চর্চা না থাকে, এরা বাংলাদেশের সুন্দর একটা গণতন্ত্র দেবে কিভাবে? আচ্ছা, ধরুন আমরা বড় দলের কথা শুনছি, তাদের নাকি 31 দফা দিয়ে রাখছে, এবং সেখানে তারা বলছে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিংবা দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই সময় হতে পারবে না। এই কথাগুলো যে বলছে, সেটা যদি তাদের গঠনতন্ত্রে যদি ইনক্লুড করে ফেলে এবং সেটা যদি ম্যান্ডেটরি করে ফেলে, তাহলে তো আমার সংবিধানে এত সংস্কার লাগে না। আমি যদি দলীয় গঠনতন্ত্রে এটা ঢুকিয়ে দিই যে যখন যে নিয়ে এমপি হবেন সে পার্টির কোনো পদ রাখতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী 2 টাইমস হয়েছেন, প্রধানমন্ত্রী হলে একই সময় তিনি পার্টির প্রধান থাকতে পারবেন না, 2বার পর না, এনি টাইম তার লাইফ টাইমে 2বার হওয়ার পর আর হতে পারবেন না। আমেরিকার মতো দেশ চলতেছে, এটা চলবে না কেন? তাদের গঠনতন্ত্র এখনই ঢুকে দেওয়ার কথা বলছেন। সেটি তো আমি বলছি, আপনি যদি তার নিজের গঠনতন্ত্রে ঢুকিয়ে ফেলেন, দলীয় গঠনতন্ত্রে, তাহলে তো সংস্কারের কাজ অনেক আগে যায়। এটার মানে হচ্ছেই ও যে বলল যে আপনি মুখে বলবেন, কিন্তু এটা মেনে নেওয়াটা খুব টাফ, কারণ আমরা কিন্তু লোভমোহর ঊর্ধ্বে না, কেউ লোভমোহর ঊর্ধ্বে না বলেই এটা হয়। এখন আপনি দেখেন, আমাদের একটা সংবিধানে 17 বার অ্যামেন্ডমেন্ট করে আমরা একটা স্বৈরাচারী পুস্তক বানাইছি, 17 বার কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, তামাশা না। আর আমেরিকা 200 বছরে 28 বার সংস্কার হয়েছে, 200 বছরে 28 বার, আর আমাদের কয় বছর? 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং প্রতিটা অ্যামেন্ডমেন্টই প্রত্যেকে দেখছে কীভাবে কুক্ষিগত হয়, কীভাবে কুক্ষিত হয়, এবং এই করতে করতে এই জায়গাটায় গেছি। সুতরাং আপনি আসলে কি জানেন, আইনটা কি, এই যে ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, বাট ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনি সংবিধান বানাইতে পারেন আজকে, কালকে যদি একটা সময় এমন একটা জোয়ার আসে যে একেবারে গয়ের হোক বিশাল একটা 2/3 মেজরিটি চলে আসলো, আপনার এটা কিন্তু থাকবে না। সুতরাং আপনাকে মানুষের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এমন একটা সংস্কার, আপনি প্রথম দলীয় করেন না, দলীয়টা করে আমাকে দেখান, তাহলে তো আমরা বুঝি যে ইয়েস দল গঠনতন্ত্রের ভিতরে এটা ইনক্লুড করে ফেলছে, তাহলে আমরা বুঝবো। এবং সেটা মনে করেন ম্যান্ডেটরি হবে, এবং এটার কোনো চেঞ্জ করতে হলে নির্বাচন কমিশনের পারমিশন লাগবে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং দেয়ার, তাইলে কিন্তু আপনি অনেক দূর আমরা আগে যেতে পারি। কিন্তু ইনফ্যাক্ট আমরা সেই লেভেলটায় নাই। আমরা এখন দেখছি আমাদের বাংলাদেশে যখনই আমরা ক্ষমতার বাইরে যখন থাকি তখন গণতন্ত্রের খুব গুরুত্ব দেই, কিন্তু যখন আর ক্ষমতায় চলে যায় তখন কিন্তু সেটার প্রতি আমাদের খেয়াল খুবই কম থাকে। আমার বিশেষ করে যদি এরশাদ সাহেবের সময় থেকে এই পর্যন্ত আমি আসি, ক্ষমতায় যাওয়ার পর কিন্তু গণতন্ত্র নিয়ে কেউ চিৎকার করে না। আমি এমন অনেক লোকের সাথে আলাপ করেছি গণতন্ত্র নিয়ে, কারে ভাই ট্রাই টু আর্ন ইয়োর সেলফ, কী আয় করবেন, কীভাবে নিজেরে সচ্ছল বানাবেন সেটা চিন্তা করেন, গণতন্ত্রের চিন্তা করেন না। গণতন্ত্রটা হলো একটা হাতিয়ার পলিটিক্সের নামে। গণতন্ত্র সবচেয়ে বড় গণতন্ত্র আপনার বিবেক। আপনার ফ্যামিলিতে আপনার গণতন্ত্র নাই, ফর এক্সাম্পল আপনি রাষ্ট্রীয় লেভেলে কীভাবে আনবেন? সুতরাং আগে দলের ভিতরে গণতন্ত্র যদি দলীয় গঠনতন্ত্র আনুক, আমার কাছে মনে হয় আমরা অনেকটা আগে যেতে পারি। আমরা খুব ভালো প্রসঙ্গ বলেছেন, যে প্রস্তাবটা আপনি জনগণের সামনে দিচ্ছেন, আগে নিজের গণতন্ত্র আনতে তো কোনো সমস্যা নেই, খুবই ভালো প্রসঙ্গ এনেছেন সাইদ আব্দুল্লাহ। অন্য একটা প্রসঙ্গ আসে, সেটা হলো এই অন্তর্বর্তী সরকার যারা আছে 6 মাসে বেশি হয়ে গেছে না, তো এখন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর আগে আমরা দেখলাম যে ডেভিল হান্ট হলো এবং এখন স্বরাষ্ট্র যে উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন কি অবস্থা, কিন্তু
এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, এখনো এটা কেন ভালো করা গেল না এত চেষ্টার পরেও? এবং কি বলে যে এই যে মব জাস্টিস হতে আমরা দেখছি বিভিন্ন জায়গায়, গুলশানের উদাহরণ দেওয়া যেতে পারে, গুলশানের বাড়িতে এটা স্টেট সেই অর্থে অ্যাক্ট করছে বলে তো ফেল্ট হচ্ছে না, মানে ফিল হচ্ছে না। খুবই চমৎকার একটা প্রসঙ্গ টেনেছেন। আমি গুলশানের উদাহরণটা দিয়েই বলার চেষ্টা করি। গতকাল গুলশানে যখন যে ঘটনাটা ঘটে, এইটা খুবই মারাত্মক একটা ঘটনা ঘটেছে। মারাত্মক আমি এই কারণেই বললাম যে এইটা কিন্তু লাইভ টিভিতেও দেখানো হচ্ছিল, এবং গুলশানের কোন জায়গাটাতে ঠিক এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা যার কিছুটা এরিয়ার ভেতরেই, অল্প কিছু এরিয়ার ভেতরেই ডিপ্লোম্যাটিক জোনগুলো অবস্থিত এবং প্রত্যেকটা জায়গায়। এবং এই ঘটনায় একটা জিনিস খুবই পরিষ্কার হয়ে গেল, গভর্নমেন্ট কি করছে না করছে তার চেয়েও বড় কথা, যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে সেটা থামানোর জন্য গভর্নমেন্টের যে স্টেপটা থাকা দরকার ছিল সেটা গভর্নমেন্ট নিতে চাচ্ছে না, অথবা তারা নিচ্ছেই না। তার কারণ গুলশানেই যদি সিকিউরিটির অবস্থা এইরকম থাকে, তাহলে তাবৎ বাংলাদেশের সিকিউরিটি নিয়ে আর কোনো প্রশ্নই তোলা উচিত না যে সারা বাংলাদেশ কেমন আছে। এবং গুলশানে যে ঘটনাটা ঘটেছে দেখেন, অনেক এমন হয় যে নির্জন রাস্তায় কোনো একটা ছিনতাই হলো, ডাকাতি হলো, সেটার ইম্প্যাক্ট একরকম। কিন্তু আপনি ঘোষণা দিয়ে গুলশানের একটা বাসার ভেতরে যে মুহূর্তে যে তছনছ করতে যাচ্ছেন, মিডিয়ায় ক্যামেরার চোখ আছে, কিন্তু আপনি কোনো কিছু করতে পারছেন না, একদম রিলাক্টেন্ট, এটা খুব বাজে একটা মেসেজ দেয়। তাহলে তো এটা এমনও হতে পারে, ধরেন আপনি আমার পার্সোনাল শত্রু, আপনার সাথে আমার জমি জমা নিয়ে মামলা আছে, আমি কোনো না কোনো ক্যাপাসিটিতে মবকে একটু উস্কে দিলাম যে এই তো ওনার বাড়িতে গিয়ে আক্রমণ চালাইতে হবে, সবাই গিয়ে ভাঙচুর চালাইলো, সবাই চোখ কান বন্ধ করে দেখবে যে একটা রহস্য চলছে, তারপরে দেখা যাবে অনেক সময় পরে এসে গভর্নমেন্ট কোনো একটা দায়সারা একটা স্টেটমেন্ট দিবে। এটা তো যথেষ্ট না। গভর্নমেন্টের কাজটা কি? ইভেন গভর্নমেন্টের কাজ শুধু নিন্দা জানানোই না, গভর্নমেন্টের কাজ অ্যাক্ট করা। কারণ ওই একটা যে করছে এই জন্যই তাদের বেতন হচ্ছে। গভর্নমেন্টে যারা যারা বসে আছে প্রত্যেকের বেতন হচ্ছে না? এই যে পুলিশ যারা আছে, অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলার দায়িত্বে, আইন আদালতের যারা আছেন, প্রত্যেকের তো বেতন হচ্ছে ট্যাক্স পেয়ারদের মানি থেকে। সো তারা যে অ্যাক্ট করবে এটাই স্বাভাবিক। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অনেক কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু উনার কাজ যেটা, সেই কাজটা দেখে আমার কাছে মনে হচ্ছে খুবই হতাশাজনক। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার খুবই রেসপেক্টের ব্যক্তি, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় বিবিসি বাংলায় উনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেটা শোনার পরে আমার কাছে খুবই হতাশ লেগেছে, অন্তত উনার কথাটা শুনে। উনি যখন ইন্টারভিউ একদম স্পেসিফিক্যালি বলছেন যে দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি, অপরাধের মাত্রা আগেও যা ছিল তাই আছে, এইটাই উনি যখন একটা কথাটা বললেন, আমার কাছে মনে হয় এই কথাটা সত্য না। তার কারণ কি? ডিএমপির ডাটাবেজ আছে, যেখানে ছিনতাইয়ের পরিমাণ কি পরিমাণ বেড়ে গেছে সেটা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে কিন্তু দেখবেন বাস ডাকাতি হচ্ছে। আমার নিজের জেলা পাবনার সাথিয়াতে আমি সেদিনও ছিলাম এলাকায়, ওই দিন রাতের বেলায় যে জায়গাতে ডাকাতি হয়েছে 30 থেকে 40টা ট্রাক ডাকাতি হয়েছে, যে জায়গায় অনেক বছর কোনো ডাকাতিই হয় না। এরকম আরও অনেক 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 জায়গায় এইটাই কাজ কারবার চলছে। ঘটনাটা ঘটছে, তারপর দেখবেন সরকার সে বিবৃতিটা দিচ্ছে। সো এইটা যথেষ্ট নয়, এবং এটা থামানোর জন্য যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ রোলটা থাকার দরকার ছিল সেটা কোনো অবস্থাতেই নাই। দুইটা কারণ তো অবশ্যই আছে। পুলিশের কনফিডেন্স নাই, এটা একটা ব্যাপার। কনফিডেন্স ব্যাক করানোর জন্য যা যা করার দরকার ছিল সেইটাই প্যাক নাই। এবং ইউনূস সাহেব কিন্তু একটা সত্য কথা বলেছেন, মানে খুবই গুরুত্বপূর্ণ কথাটা, যে ওই পলাতক লীগ যারা আছে তারা কিন্তু অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন তো যে এনএসআই এর ভেতরে বিগত 10 বছরে যাদের নিয়োগ হয়েছে তারা আসলে কারা ছিল? তারা তো এখনো বসেই আছে। পুলিশের ভেতরেও এমন অনেক মানুষ ছিল যারা তাদের সৈন্য হিসেবে কাজ করেছে, তাদের পারপাস সার্ভ করেছে পতিত স্বৈরাচারের। এমনকি বড় বড় এজেন্সি বা যারা যারা আছে তারা সেই কাজটাই করছে। তারা এই অস্থিরতাটাকে যদি তৈরি করতে দেয়, আদতে কাদের লাভ হয়? কিন্তু যাদের লাভটা হচ্ছে, সরকার কি শুধুমাত্র বলবে যে অমুক অমুক অমুকের এই কাজের জন্য অস্থিরতা বেড়ে চলছে? এটা তো কাজ না। কিন্তু সরকারের তো, আমিও এটাও তো দেখতে চাই যেসব এলাকায় ঘটছে সেই থানার ওসিরা কি দায় নিচ্ছে, যদি দায় না নেয় তাদের কি কোনো পানিশমেন্ট হচ্ছে কিনা। তারপর বিভিন্ন জায়গায় আদালতে যদি কোনো ফাংশন ঠিক মতো না করে তাহলে কেন হলো না, এটাও তো যাচাই বাছাই করার দরকার ছিল। এমনকি বিভিন্ন জায়গায় যে আর্মির ক্যাম্প বসানো হয়েছে, আমি প্র্যাকটিক্যালি কয়েকটা জায়গায় যে আমার একটা জিনিস মনে হয়েছে, এই ক্যাম্পগুলোর যেভাবে ফাংশন করার দরকার ছিল সেটা ঠিক মতো ফাংশন করছে না। এদেরকে বাই রোটেশন কাজ করানোর দরকার ছিল। দীর্ঘদিন এক জায়গায় থেকে যে কাজটা হচ্ছে তাদের কাজ দেখেন। আমি সবসময় একটা কথা বলি, পুলিশের কাজ পুলিশের অন্য কাউকে দিয়ে এটা রিপ্লেস করা পসিবল না, কারণ আর্মি কিন্তু ওই অর্থে ট্রেইন না, তাদের ট্রেনিং আলাদা, যে ওয়ান বুলেট ওয়ান অ্যানিমি।
কিন্তু পুলিশের কাজ যেটা মানুষকে ডিল করার যে কাজ, এটা টোটালি আলাদা। কিন্তু তারাও যখন দীর্ঘদিন এক জায়গায় থাকছে, তারাও কিন্তু লোকাল মানুষদের সাথে তাদের বিভিন্ন নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং এই কাজগুলো করা মোটেই উচিত ছিল না, এই কাজটা রিভাইজ করা দরকার ছিল, কিন্তু সেটা তো একদমই হচ্ছে না। এবং অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার যে অবজারভেশনটা আছে, বিভিন্ন জায়গায় বড় বড় ডেভিলদের আপনি বসিয়ে রেখে আপনি কিছু চুনোপুটিকে ধরবেন, আদতে এতে করে ইবলিসদের বসিয়ে রেখে ছোট ছোট শয়তান দমন করে ডেভিল হান্ট হবে না। এইসব চটকদার পদ্ধতি বাদ দিয়ে পদ্ধতিগতভাবে অ্যাকশনটা নেওয়াটা জরুরি। আমাকে যদি মার্কিং করতে বলা হয় যে এই সরকার আইন শৃঙ্খলা রেস্টোর করার জন্য 100-র ভেতরে কত দেওয়া যায়, আমি মনে করি 33-এ যদি পাস মার্ক হয়, একটা সময় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন পাস মার্কটা দেওয়া খুবই দুরূহ হয়ে যাবে। এবং এই ব্যাপারটা স্বীকার করাটা, অনেকে দেখে এটা স্বীকারই করে না, অনেকে আবার ওই আগে যেমন সরকারের স্তুতি বাক্য পাঠ করতো, এই সরকারের ক্ষেত্রেও শুধু স্তুতি বাক্যই পাঠ চলছে। সমস্যা সমাধানের প্রাথমিক পর্যায়ে হলো সমস্যা আছে সেটা স্বীকার করা, এটা অনেকে স্বীকার করতে চাচ্ছে না, এটা আর একটা বড় প্রবলেম। আপনি আপনার মন্তব্য বলেছেন। আবু হানা রাজ্জাকি, যেটা সরকারের কাজ তো অ্যাক্ট করা এবং ডেলিভার করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত সমালোচনার পরও কেন ঠিক করা যাচ্ছে না? এদিকে সরকারের দুর্বলতা, নাকি সদিচ্ছার অভাব, নাকি পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না শুরুই একমাত্র এটাই কারণ? ধন্যবাদ। আপনি যদি গুলশানের ঘটনা দিয়ে যদি আমরা শুরু করি, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেখানে কিন্তু সব ছিল। ফাইনালি সব ছিল বলতে, অপারেশন শুরু হওয়ার পর একটা পর্যায়ে আমরা ক্যামেরা দেখছি, ক্যামেরা ইন্টারভিউ দিচ্ছে, তুমি কে বা আপনি কে, কেন আসছেন, আমরা জনগণ, এই কারণে আমরা আসছি। এবং তারা পুলিশকে জানাইছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, তাই তারা অ্যাকশন নিতে আসছে। তারপরে আমরা দেখছি পুলিশ ওখানে গেছে, তারপর আমরা দেখছি যৌথ বাহিনী মানে আর্মিও সেখানে গেছে। তাহলে আপনাকে মিডিয়া, পুলিশ এবং আর্মি যদি ধরেন, তিনটারই কিন্তু প্রেজেন্স সেখানে ছিল। তো তিনটার প্রেজেন্স থাকার পরেও কাউকে তখন ধরলো না, গ্রেপ্তার হইল না, এটার মানেটা কি? এটার মানে যদি আমি বলি, ধরেন সরকারের স্টেপ নেওয়া উচিত ছিল। সরকার কি বলছে তোমরা ধরো না? আমার প্রশ্ন কিন্তু এটা, সরকার কি বলছে? কারণ তারা তো ফিজিক্যালি গেছে। যদি পুলিশ এবং যৌথ বাহিনী না যাইতো, তাহলে আমরা ভাবতাম একটা ঘটনা ঘটতেছে। সেখানে ক্যামেরাও আছে এবং সেখানে টিভি ক্যামেরাও আছে। তার মানে জানান দিয়েই যাওয়া হয়েছে। তো জানান দিয়ে যাওয়া হয়েছে এবং জানান দিয়ে যাও তাদেরকে ধরা হবে না, এই গ্যারান্টি ছিল কিনা? তাহলে তারা গেল কিনা? আর যদি মনে করেন পুলিশ গেল এবং যৌথ বাহিনী গেল, তারপরে সরকারের যদি আমি ইনভলভ করি যে সরকার বলছে তোমরা যাবা কিন্তু ধরবা না, বিষয়টা কেমন মেলে না? মেলে তো না, কোনোভাবে তো মেলে না। কারণ তারা যাবে আবার ধরবে না, কারণ আমরা জানি যে নন কোঅপারেট করতেছে এই প্রশাসন এই সরকারকে। তাহলে তারা যাওয়ার পরও ধরতেছে না, তাহলে গেল কার হুকুমে? গেল কিন্তু ধরলো না, গেল কেন, ধরলো না কেন? এটা কিন্তু কোশ্চেন মার্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আসেন, আমি ব্যক্তিগতভাবে, আমার কাছে ইউনূস সরকারও ফ্যাক্টর না, আমার কাছে কোনো রাজনীতিবিদ ফ্যাক্টর না, আমি ফ্যাক্টর না, সেও ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমার দেশের সোশ্যাল সিকিউরিটি। আপনি যদি সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আসেন, এবং আমরা যদি দেশবাসী মনে করি যে এটা গভর্নমেন্টের ফেলিউর, কারণ আপনাকে লোড সে আলটিমেটলি গভর্নমেন্টকে নিতে হবে। যখনই আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফেল করবে, এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। সরকারকে যদি নিতে হয়, তাহলে আমি মনে করি রাজনীতিবিদ যারা আছেন বা রাজনৈতিক বড় বড় দলগুলো যারা আছে, যারা নির্বাচন চান বা নির্বাচন করবেন, এবং এইটাও হয়েছে যে নতুন একটা ছাত্রদের মাধ্যমে একটা দল হয়েছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে ডিসেম্বর একটা লম্বা সময়, এই পর্যন্ত অপেক্ষা করব কেন? ল অ্যান্ড অর্ডার যদি আমি কন্ট্রোল করতে নাই পারি, তাহলে তো আর ইউনূস সাহেবকে আমি ধরে নিলাম নেগেটিভ, যে উনি বসছেন, উনি সরছেন না, নির্বাচন ডিসেম্বরে, এই টোটাল দেশবাসী আমরা সবাই মিলে এই রিস্কটা থাকবো কেন? প্রশ্ন আমার। কালকে সকালে রাজনীতিবিদরা সবাই মাঠে নামবে না কেন? যে ভাই আপনি ইলেকশন কবে দিবেন, কবে শেখ হাসিনার বিচার করবেন, অল দিজ আর ইম্যাটেরিয়াল। কিন্তু গুলশানে এইটা ঘটতেছে, ওই বাড়িতে এইটা ঘটতেছে, যেটা সে বললো যে জমি জমা দখল হয়ে যেতে পারে, এই যদি হয় তাই আপনি এটাকে এনশিওর করতে হবে। এটা আপনি তো জনগণের সরকার, হোয়াট এভার দ্য ফর্ম ইজ, জনগণের সরকার যদি হন, আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। তা নাহলে রাজনীতিবিদ যদি সাইলেন্ট থাকে যে আমরা ডিসেম্বরে নির্বাচন করব, ওই পর্যন্ত বৈঠা থাকবে, এটার দায়িত্ব। আপনি মাঝখানে একটা প্রশ্ন করি, আপনি যেটা বলছেন রাজনীতিবিদরা কেন কথা বলছে না, বা তার কিন্তু ঘটনা হচ্ছে শুধু সরকার, যে এই সরকার, এটা তো একটা বিশেষ প্রেক্ষাপটে আসছে। এখানে রাজনীতিবিদদেরকে দায় নাই, এখানে তাদের যার যার জায়গা থেকে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার ক্ষেত্রে
এই রাজনৈতিক দলের কর্মীরা কি অবদান রাখছে না অবনতির ক্ষেত্রে? তাদের অবনতির ক্ষেত্রে তো উন্নয়ন ক্ষেত্রেও কি তাদের অবনতির ক্ষেত্রে বলেন, উন্নয়ন ক্ষেত্রে দুই জায়গায় তাদের রোল থাকার কথা। যদি ধরেন সেটা কি আছে? আমি সেটাই বলছি, যদি ধরেন আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায়, পতিত সরকার, আমরা তো জানি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো, বিভিন্ন জায়গায়, এবং টপেরও চাঁদাবাজি আছে। সেটা কি, অমুক কর্পোরেট 500 কোটি টাকা দাও, তমুক কর্পোরেট 1000 কোটি টাকা দাও। সেটা কোন লেভেলে? টপ লেভেলে। তারপরে কাভার করছে কিভাবে? সয়াবিন তেল 20 টাকা লিটারে বাড়াও। কয়দিন লাগে কাভার করতে? মানে আমি বলছি চাঁদাবাজি রাষ্ট্রীয় লেভেলে চলছে। এখন তারা তো চলে গেছে, সেই যে চাঁদাবাজির যে জায়গাগুলো ছিল, ওইগুলো কি খালি আছে কিনা? ওই জায়গাগুলো কি খালি আছে? আপনার সিন্ডিকেট আওয়ামী লীগের সময় ছিল, টিপু মুন্সি বলতো যে সিন্ডিকেট আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কিন্তু ওইখান থেকে সিন্ডিকেট এখন সরে গেছে, আওয়ামী সিন্ডিকেট নাই, কিন্তু জায়গাটা খালি আছে কিনা? শূন্যস্থান তো পূরণ হয়ে গেছে। তারপরে রাজনৈতিক দলের তো ভূমিকা রাখতে হবে। আমি তো সেটাই বলতেছি, সরকারকে আমি সেটাই বলতেছি করব আমরা, আমি সরকার আছে, আমি সেটাই বলতেছি, যারা স্টেক হোল্ডার তারা কতটা ভূমিকা রাখছে এখানে। আমি সেটাই তো বলতেছি যে আজকে কি কেউ স্টেটমেন্ট দিছে পুলিশ কেন কাজ করতে পারতেছে না? এটা কি সরকার ব্যর্থ? যদি সরকার ব্যর্থ হয় আপনি চলে যান। আমার জনগণ ইম্পর্টেন্ট, আমার দেশের জানমাল সবার সিকিউরিটি ইম্পর্টেন্ট। সুতরাং সেক্ষেত্রে রাজনীতিবিদদের অবশ্যই ভূমিকা আছে, এবং তাদের আরও ভূমিকা দরকার কোনটা? ডিসেম্বর মতো নির্বাচন যখন আপনারা মেনে নিয়েছেন, তাহলে আপনি যদি জনগণের কাজ করেন, আপনি তো ভবিষ্যতে জনগণের জন্যই কাজ করবেন। তাহলে যেই পুলিশ আজকে এই কাজটা করতেছে, যৌথ বাহিনী এটা করতেছে না, কালকে আপনি গেলেই করবে, সেটার রহস্যটা কি? কালকে নির্বাচিত সরকার আসলেই করবে, রহস্যটা কি? যদি রহস্যটা হয়, আপনার একটা দায়িত্ব পালন করেন না যে কোন কারিশমায় এই আইন প্রয়োগকারী সংস্থা কালকে আপনি টেক ওভার করলে কাজ করবে, তাহলে সেই বুদ্ধিটা আপনি সরকারকে দেন না, অন্তত নির্বাচন পর্যন্ত চলুক। আপনি কি জনগণের ইনসিকিউরিটি তৈরি কইরা এই রাজনীতিবিদরা তার উপরে গিয়ে দাঁড়াবেন? অফকোর্স নট। আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। জি, অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রসঙ্গে আসি সাইয়েদ আব্দুল্লাহ, সেটা হলো আপনি দেখেছেন যে স্কাই নিউজে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিয়েছে, সেখানে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে এসেছে। উনি বলেছেন তাকে বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেটা সকল মানুষের আকাঙ্ক্ষা যে শেখ হাসিনাকে বিচার করা হোক, বিচার কাঠগড়ায় দাঁড়ানো করা হোক। কিন্তু সেখানে ভারত তাকে দেবে কিনা সে প্রশ্ন করা হয়েছিল। তো উনি বলেছেন যে এটা আইনের বিষয়, তাকে ভারত দিক আর না দিক বিচার করা হবে। কিন্তু এই প্রেক্ষাপটের সাথে আরেকটি প্রশ্ন যোগ করে দিই, সেটা আপনি দেখেছেন যে নতুন যে পার্টি, নাগরিক পার্টির একজন নেতা সাজ্জিদ আলম বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে যা কেউ যাতে নির্বাচনের কথা না বলে, বিচার বনাম নির্বাচন, এইটা তো সাংঘর্ষিক হওয়ার কথা না। ওকে, দুইটা প্রসঙ্গ যেহেতু তুলেছেন যে শেখ হাসিনার বিচার এবং এই বিচারের সাথে নির্বাচন, এই ব্যাপারটা বলার আগে আমি নিজের অবস্থানটা ক্লিয়ার করি সবার আগে। শেখ হাসিনার বিচার অবশ্যই হতেই হবে, কোনো ডানে বামে কোনো কথা নাই। শেখ হাসিনার বিচার হওয়ার জন্য এখন ব্যাপারটা হলো এক্সট্রাডিশন ট্রিটিতে ভারত তাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না, তারপর ডিপেন্ড করবে সেটার এক্সিকিউশনটা হলো কি না। ফর দ্য টাইম বিং আমরা ধরে নিলাম তাকে পাঠাইলই না, ভারত তাকে আমৃত্যু রেখে দিল, ইয়েট তার বিচারটাকে যদি হয় বাংলাদেশে, এটা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট ধরে 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 তার বিচারটা হতেই হবে। এবং বিচারের সাথে নির্বাচনের এই ব্যাপারটা মোটেই সাংঘর্ষিক কোনো ব্যাপার না, যার কথা বললেন আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমার মনে হয় যে রাজনীতি যে মুহূর্তে করতে এসেছে, এই মুহূর্তে তাদের কিন্তু আর অনেক এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই। এতদিন একটা সুযোগ ছিল, গণ অভ্যুত্থানের অংশ, ছাত্রদের অংশ, রাজনৈতিক দল হয়ে ওঠে নাই। কিন্তু এখন যা বলবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে রাজনৈতিক এলিমেন্ট দিয়েই কিন্তু মাপাটা হবে। এবং এই জায়গায় অতিকথন খুবই বিরক্তিকর একটা ব্যাপার এবং ডিজাস্টারাস ব্যাপারও তাদের জন্য। যে কথাটা সে বলেছে এটা যদি চিন্তা ভাবনা করতো, আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, আমি আইনের ভাষাতেই বলবো, একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত সার্জিসের এটা কোনো ধারণা নাই। যদি থাকতো তাহলে সে বুঝতো একটা বিচার শুরু হলে অনেক বছরও লেগে যেতে পারে। ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে এটা চাই না একটা আইওয়াসের বিচার আসলো, ধরলাম, বিচার করে দিলাম। নো, এই বিচারের পর একটা প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। যে ব্যাপারটা শাহবাগ কেন্দ্রিকতায় হয়েছে, ওই টাইমের জুডিশিয়াল প্রসেসের উপরে প্রশ্নবোধক বসানোর স্পেস কিন্তু আছে। এখনও অনেকে ঢাক ঢাক গুড়গুড় করতে পারে, কিন্তু আমি বললাম শাহবাগের ওই সময়ে যে বিচারিক যে ব্যবস্থাটা ছিল, সেটার প্রপার বিচারিক ব্যবস্থায় সেটা কাজটা করা হয় না, এই কারণে প্রশ্ন তোলা যায়। আমি চাই এই আওয়ামী পারপেট্রেটর যারা ছিল তাদের প্রত্যেকের বিচার একদম টু দা পয়েন্টে হওয়া উচিত, তাতে যত সময় লাগে লাগুক। কিন্তু সে যখন বলবে যে বিচার না হলে কেউ যাতে ইলেকশনের কথা মুখেও না আসে, শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে ইলেকশনের কথা না আসে, এইটা প্রচণ্ড ইম্যাচিউর্ড একটা কমেন্ট। তার কারণটা হলো যদি তার প্রপার বিচারও করতে হয় অনেক লম্বা একটা সময় দরকার।
ইনফ্যাক্ট এই টাইমের ভেতরে যে ইলেকশনের কথা তারা বলছে, তাহলে তো আমি যদি সরলভাবে বিশ্বাস করি শেখ হাসিনার যতদিন ফাঁসি না হবে তার কথাতেই, তাহলে তো অন্তত পক্ষে আমার বন্ধু সার্জিস সেই ইলেকশনে পার্টিসিপেট করবে না, তাই তো? আমি এটা দেখতে চাই সার্জিস যে কথাটা বলল, যদি সে এটাকে বিশ্বাস করে, অন্তত পক্ষে শেখ হাসিনার পূর্ণাঙ্গ বিচার হওয়ার আগ পর্যন্ত সার্জিস ইলেকশন করবে না, এটাই তো হওয়া উচিত। সে যা বললো সে অন্তত নিজে যদি বিশ্বাস করে। কিন্তু আমি যদি দেখি যে শেখ হাসিনার বিচার শেষ হয় নাই, শেখ হাসিনা ফাঁসির কাছে ঝুললো না, এটা একটা ইলেকশন হচ্ছে, সার্জিসও ইলেকশনে পার্টিসিপেটের জন্য দৌড়াদৌড়ি করছে, তাহলে তো তার নিজের কথা সে নিজেই বিশ্বাস করলো না। এবং এই টাইপ কথাবার্তা বলার চেয়ে আমার কাছে যেটা মনে হয়, ইলেকশনের টাইমে ইলেকশন হোক, বিচার ব্যবস্থা তো স্বাধীন। আমরা যদি মনে করি দেশের জুডিশিয়ারি স্বাধীন, তাহলে স্বাধীনভাবেই তার কাজ করতে দেওয়াটা উচিত। তবে অনেক জায়গায় বিচার ব্যবস্থা যেভাবে চলছে আমি ব্যক্তিগতভাবে খুশি না, কারণ অনেক পারপেট্রেটর দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তাদের বিচারিক প্রক্রিয়া যেটা যেভাবে হওয়ার দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে অনেক লুফল আছে, অনেকেই পার পেয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো কিভাবে শক্তিশালী করা দরকার সেটা বোঝা উচিত, সেই ব্যর্থতা এই সরকারেরও আছে। এমনকি রাজনৈতিক দল যখন হয়ে গেছে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কেন ছাত্রদের প্রতিনিধিরা সরকারে ছিল না? তাহলে তো এতদিন তারা কি করলো? এই যে আহতদের চিকিৎসা বিভিন্ন জায়গায়, সার্জিস তো নিজেও জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিল, তাহলে ওই জায়গায় যদি কোনো ঘাটতি হয় তাহলে তো এই ঘাটতিগুলোর ব্যর্থতার দায়ভার তো তাদের উপরেও এসে পড়ে। কিন্তু এই যে কথাটা হচ্ছে, আমার কাছে কোনো টাইমেই মনে হয় না বিচার আর নির্বাচন দুইটা বিপরীতমুখী কাজ, বরং বিচারের মতো বিচার ব্যবস্থা চলতে থাকবে, ইলেকশনের যে গতি প্রকৃতি সেটাও একই টাইমে চলতে পারে। কিন্তু এই টাইপ কথাবার্তা বলার মিনিং হলো কোনো না কোনো ক্যাপাসিটিতে এমন একটা চিন্তা থাকতে পারে যে অনেক কিছুই হইতে পারে কিন্তু ইলেকশনটা হইতে পারে না, কারণ ইলেকশনটা দীর্ঘদিন হবে না, এই ব্যাপারটাও তো ভালো কোনো ধারণা না। ইয়েস, ন্যূনতম সংস্কার দরকার, দেশের যে অবস্থা ছিল ওই অবস্থায় ইলেকশনও করা পসিবল না, সেই সংস্কারটা হওয়া জরুরি, সংস্কারের পরে ইলেকশনটাও হওয়া জরুরি। আবার এই সরকার, এই যে ইউনূস সাহেব তো নিজেই বলছেন এই 7 মাসে উনি কোনো সংস্কারে হাত দেন নাই, উনি কিন্তু বিবিসির ইন্টারভিউতে বলেছেন। সো জনগণের তো এটাও জানবার অধিকার আছে, এই গণ অভ্যুত্থানের ওপরে এসে এই সরকার এত কয়দিনে কি কি কাজ করলো সেটাও জানতে হবে না? তো সরকার যদি ডিসেম্বরে ইলেকশনের কথা বলে তাহলে 7 মাসে কি কাজ করলো, এই অনুপাতে আগাতে থাকলে পরের কয়েকটা মাসে কাজ করতে পারবে কত দূর, এই জায়গায় তো কনফিডেন্সের অভাব থাকতে পারে। সো যে কমেন্টটা করেছে এই কমেন্টের সাথে আমি একদমই একমত না, বরং আমার কাছে যেটা মনে হবে তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বলবো, রাজনীতি করতে হলে এখন কিন্তু আর ওই সিম্প্যাথিটা পাওয়া যাবে না, যেহেতু পুরোদস্তুর রাজনৈতিক দল। এখন এই অতি কথন যত দূরে রাখা যায় ততই ভালো। যে এখন সবকিছু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হবে। যে আপনি তো বিচারাঙ্গনের মানুষ, আপনি সবসময় আপনি এই একই প্রশ্ন আপনার কাছে। বিচারটার ব্যাপারে আমি একটা কথা বলি, আমি একটা প্রথম ব্যথার কথা বলে নেই। আমরা গত 16 বছর যদি জাজমেন্টে নেই, সবচেয়ে বেশি নির্যাতিত যে দলটা হয়েছে সেই দলটা বিএনপি, মানে দলীয়ভাবে, মানে আওয়ামী লীগ সমতায় থাকে, এরা তো নতুন দল হইল বা সেই দিন তারা আন্দোলন করলো, কিন্তু নির্যাতিত হয়েছে সেই দলটা। এবং সেই দল গুম খুন যাই বলেন তারা বড় ভিকটিম কোন সরকারের? ওই সরকারের। এখন বিচারের প্রশ্ন যখন আসলো, বিচার হইতে 6 মাস লাগুক, 6 বছর লাগুক, 20 বছর লাগুক, সেকেন্ডারি, যেটা সে বলছে লম্বা সময় লাগতে পারে। আবার যেহেতু এটি স্পেশাল ট্রাইব্যুনাল, সেখানে শুধু ওই বিচারগুলোই হবে, সুতরাং খুব বেশি সময় যে লাগবে তাও লাগার কথা না, ডিসেম্বর পর্যন্ত বিচার হতেও পারে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু ব্যথাটা আমার অন্য জায়গায়। আপনি যখন আন্দোলনের নামে শেখ হাসিনাকে সরানো হইল, তখন কিন্তু সংবিধান বলতে যা বোঝায় সেই সংবিধানের ভিতর থেকে তার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হইল। পরক্ষণে যখন 12-14 দিন পরে রাষ্ট্রপতিকে অপসারণ করতে যাওয়া হইল, তখন যখন সবচেয়ে বড় দলটা বলল যে তাকে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, এটা আমার মাথায় ধরে না। কারণ সাংবিধানিক সংকট সবটাই হয়েছে, শেখ হাসিনাকে যে আমরা বের করে দিছি সেটাও সাংবিধানিক সংকট হয়েছে, এখানে হইল না। এখন আপনি একটা সরকার, একটা দেশের মধ্যে এই একটা মাত্র অভ্যুত্থান আমি দেখলাম, যে এরশাদের অভ্যুত্থান দেখলাম, খালেদা জিয়ার 96-এর পতন দেখলাম, এটা দেখলাম আমি, সব জায়গায় সমস্ত রাষ্ট্রযন্ত্র সব ঠিক ছিল, শুধুমাত্র বর্ষে নির্বাচন করে চলে গেছে। আর এই একটা সময় দেখলাম যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক, খতিব পলায়ে যায়, পুলিশের 3 ভাগ, অর্ধেক বিদেশ, অর্ধেক পলাতক, কিছু কাজ করে না, এইরকম একটা অবস্থায় ব্যাংকের টাকা নাই, এই সিচুয়েশনটা কিন্তু কনসিডার করতে হবে। কিন্তু এর সত্ত্বেও আমরা একটা জায়গায় সবার আসা উচিত ছিল যে শেখ হাসিনার বিচারটা চাই, সেখানে কিন্তু দৃঢ়ভাবে, দৃঢ়কণ্ঠে
কোনো বড় রাজনৈতিক দল বলছে কিনা এখন পর্যন্ত আমার একটু ডাউট আছে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এই বিচারটা ঐক্যমত্যের ভিত্তিতে যদি হয়, আজকে তো নতুন দলেরই প্রয়োজন ছিল না। আমি তর্কের খাতিরে বলছি, নতুন দল হতে পারে, কিন্তু নতুন দল যে বিষয়গুলো নিয়ে আসছে, এই যে বিচার, এই বিচারটার ব্যাপারে তো আমাদের ঐক্যমত্য হওয়া উচিত ছিল। সবচেয়ে বড় দলের যিনি টপ নেত্রী, তাকে কি মামলায় 7 বছর ভিতরে রাখছে, তার পরিণতি, তার মানে প্রতিবাদটা কি ছিল? আপনি আন্দোলনের ধরন আছে তো, আপনি 15 জন আন্দোলনে গেছেন, 25 জন আন্দোলনে গেছেন, 2টা থাপ্পড় খাইছেন, একটা সাউন্ড গ্রেড মারছে, আপনি এসে বলেন গেছিলাম, সাউন্ড গ্রেডের যন্ত্রণায় থাকতে পারলাম না, চলে আসলাম, বিপ্লব হইল বা অভ্যুত্থান হইল। কিন্তু আপনি ডেড বডির পর ডেড বডি, ডেড বডির পর ডেড বডি ফাইনালি অর্জন করলেন। সেখানে শেখ হাসিনার বিচারটার ব্যাপারে যদি সবাই ঐক্যমত্য হইতো, কিংবা গ্যারান্টি হইতো আমরা নির্বাচনে আসলে, নির্বাচন করে ক্ষমতায় যেই আসবে আমরা কন্টিনিউ করব, এরকম কথাও কিন্তু আমরা পাই নাই, আমি পাই নাই এখন পর্যন্ত, যে আমরা এই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করব। এই বিচার খুব জরুরি। কেন জরুরি? তা নাহলে এইরকম ফেসিস্ট যদি পার পেয়ে যায়, আবার ফেসিস্ট হইতে থাকবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই বিচারের ব্যাপারে ঐক্যমত্য হওয়া উচিত ছিল, এবং সেই জায়গাটা কিন্তু আমরা দেখি নাই। এবং আজকে যে নতুন দলটা হয়েছে, সেই নতুন দলটা কতদূর যাবে না যাবে ইম্যাটেরিয়াল, কিন্তু এটা হওয়ার পিছনে দায় কার? আমরা সিচুয়েশন তৈরি করে দিয়েছি। কথার কথা বলছি যে আজকে যে ডিমান্ডগুলো তাদের, এই যে একটা জায়গায় এখনও আসি না, পুরো দেশবাসী হোক না একত্র। আমি মনে করি কন্টিনিউ যদি কোঅপারেশন করে, ওই ডিসেম্বরে যে ডেডলাইন দিছে যে নির্বাচনের জন্য, তার ভিতরে বিচার করা সম্ভব। কারণ ওইটা তো ওই কোর্ট না যে ডেলি 50 পদের 50টা মামলা ওঠে, ওটা একটা ট্রাইব্যুনাল স্পেশাল ফর দোজ কেসেস। সুতরাং ইট ইজ নট ভেরি টাফ জব। কারণ আসিফ নজরুল সাহেব বললো যে মাঝখানে অক্টোবর নাগাদ আমরা জাজমেন্ট পেতে পারি, মানে ওই হিসাব করে বলছে। সুতরাং আমরা কিন্তু এই জায়গাটায় এখনও একমত হতে পারতেছি না। কেন পারতেছি না? আর যে কোনো ফর্মে আমি ব্যক্তিগতভাবে বুঝি যে আজকে ইউনূস সাহেব উপদেষ্টা, কালকে আমাকে প্রধান উপদেষ্টা বানান, আমি চ্যালেঞ্জ করতে পারি যে দেশের সমস্ত অর্গান কাজ করতে নামবে। এখন যদি আপনি বলেন কাজ করতে নামবে, আপনি এত যোগ্য না, আমি যোগ্য না, কিন্তু নামবে কেন জানেন? আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন যন্ত্র, মানে যা খুশিতেই করতে পারবে। আমি বাকি কিছু বললাম না। সুতরাং ইউনূস সাহেবের রিমুভালটা খুব জরুরি। আমি যদি প্রধান উপদেষ্টা হইয়া ইউনূস সাহেবের স্বরাষ্ট্র উপদেষ্টাও বানাই, একই সিচুয়েশন থাকবে, প্রশাসন নামবে না। আর নাহলে আপনি বলেন আমরা জিয়াউর রহমান সাহেবের মার্শাল্লাহ দেখেছি, আমরা এরশাদ সাহেবের মার্শাল্লাহ দেখেছি, মার্শাল্লাহ বাদই দিলাম 111 আমরা দেখেছি, যেখানে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা গুলশান গেল, কাউকে ধরলো না। কারণটা কি? ওই সেনাবাহিনী বা ওই যৌথ বাহিনী কার ইঙ্গিতে চলে, কার কমান্ডে চলে? আপনি প্রধান উপদেষ্টায় যত কমান্ড দেখ না কেন, এক্সিকিউটিভ অথরিটি কিন্তু আলাদা। আমি এসপিরে বলবো, এসপি এক্সিকিউট করবে কাকে? ওসিকে বলবে, ওসি এক্সিকিউট করবে। ওসিরে কিন্তু প্রধানমন্ত্রী বলবে না, প্রধান উপদেষ্টা বলবে না। সুতরাং এইগুলার কন্ট্রোলিং কার কাছে, সেগুলো কিন্তু আমাদের খুঁজে দেখা দরকার। সুতরাং আমরা এক চাপা ব্লেম দিলেই হবে না। আপনি না নামলে কি করবেন? আপনি এখন জানেন, আপনি যদি 10টা এসপিকে স্যাক করে আইজি, এবং এসপি যদি অফিস না ছাড়ে, তাতেও কিছু হবে না। দেশ সেই জায়গায় আছে। সুতরাং চেইন অফ কমান্ড নাই। কেন নাই সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি ল নিজে না মানেন, আপনি আপনার সাবঅর্ডিনেটকে মানাইতে পারবেন না। আপনি আপনার কোম্পানির এমডি আছে, সেই এমডিরে গিয়ে যদি আপনার অফিসের স্টাফ অ্যাড্রেস করে, এমডি সাহেব আমার বেতন কি হইলো, বেতন দিচ্ছেন না কেন? কথার কথা বলছি, এটা ব্রেকিং দ্য নর্মস। রাষ্ট্রে সেটা চলছে। এইগুলো যদি চলমান থাকে, তাহলে পরে আপনি আইন মানবেন না, আমাকে দিয়ে মানাবেন কেন? ইউ মাস্ট পে অনার টু ল ফার্স্ট। আপনি না মানলে নিচের দিকে আপনি মানাইতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। এই যে ডিসেম্বরে নির্বাচনের প্রসঙ্গ আসছে, সব মহল থেকে, সরকারের মহল থেকে সবাই বলেছে ডিসেম্বরে একটা সম্ভাব্য নির্বাচনের সময়। কিন্তু একটা আলোচনা উঠেছে, এখনও হয়তো ভবিষ্যতে আরও উঠবে, আমি প্রশ্নটা তুলছি আপনার কাছে। সেটা হলো এই সরকারের, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে কিনা। কারণটা আসছে এই জন্যে, প্রশ্নটা এই জন্য এসেছে যে সরকার, অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকার তো ছাত্রদের যারা অভ্যুত্থান করেছে তাদের নিয়োগকৃত সরকার বা ছাত্র জনতার সরকার। কিন্তু সেই ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করে এবং এটা নিবন্ধন পাওয়ার পর যদি নির্বাচনে আসে, তাহলে এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে কিনা, বিশেষ করে তাদের প্রতিনিধি যখন সরকারে আছে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। একই সাথে এটাও বলে রাখা ভালো, একটা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় এই সরকারটা গঠিত হয়েছিল। এই সরকারের ছাত্র প্রতিনিধি যারা ছিল, তাদের ভেতরে একজন নতুন দল যেটা আছে, নাগরিক পার্টি যেটা আছে, জাতীয় নাগরিক পার্টি, তার আহ্বায়ক হিসেবে নাহিদ যখন চলে আসলো, নাহিদ তো পদত্যাগ করে চলে আসলো। কিন্তু এখনকার এলিমেন্টটা যদি চিন্তা করেন, ছাত্রদের প্রতিনিধি আরও 2 জন সরকারের ভেতরেই আছে। কথাটা হলো
যখন ইলেকশন হবে তার আগে এমন হতে পারে যারা টুপ করে পদত্যাগ করে এসে ছাত্রদের দলে জয়েন করে ইলেকশন করতে পারে। সো প্র্যাকটিক্যালি ওই সময়ের জন্য মনে হবে তারা তো আর সরকারের ভেতরে তখন নাই। মূলত এই দলের প্রতি সবার কিন্তু একটা সফট কর্নারের জায়গাটা আছে, অ্যাটলিস্ট অন্যদের কথা বাদ দিলেও দেশের নাগরিকদের একটা সফট কর্নার আছে, কারণ যে গণ অভ্যুত্থানের পরবর্তী টাইমে যেভাবে এসেছে সেই জায়গাটাতে যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশনের দাবিটা অনেক সিরিয়াসলি তোলা হচ্ছিল, কিন্তু আপাত দৃষ্টিতে এই কয়েকদিনের প্রেক্ষাপটে একটা ব্যাপার খুবই সুস্পষ্ট যে লোকাল ইলেকশন সম্ভবত আর হচ্ছে না, কারণ ইলেকশন কমিশনারেরও বক্তব্য আমি শুনলাম এবং সেটা প্র্যাকটিক্যালও। লোকাল ইলেকশনের কথা যারা তুলছিল বেসিক্যালি ছাত্রদের দল থেকেই, লোকাল গভর্নমেন্ট যেটা আছে তার অ্যাডভাইসারটা কে? ছাত্র একজন প্রতিনিধি আসিফ। সো সে নিজে ওই লোকাল গভর্নমেন্ট যেটা তার হলো মন্ত্রী, এলজিআরডি মিনিস্টার, এবং একই সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি চায় এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই সরকারের কিন্তু নীতিমালাটা এইরকম হতে পারতো যে এই যে সামনে থেকে নাহিদ যখন চলে আসছে, আমি বললাম একজনও না চলে আসা পর্যন্ত, রাজনৈতিক দল না গঠন করা পর্যন্ত প্রেক্ষাপট ছিল একরকম, কিন্তু 28 ফেব্রুয়ারি যখন পার্টিটা গঠন হয়ে গেল তারপরে আসলে যাই করবে এদেরকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে হবে। মানে আপনি জলে নামবেন অথচ গায়ে পানি লাগাবেন না, এটা তো হতে পারে না। সো ব্যাপারটা আসলে এইরকম হতে পারতো যে যারা এরপরেও সরকারে আছে তারা ইলেকশন করবে না, এই প্লেস এটা থাকলে নিরপেক্ষতার একটা জায়গাটা থাকতো। ইয়েট যারা গভর্নমেন্টের ভেতর আছে ছাত্র প্রতিনিধি, ইয়েস আমি মনে করি দেশের লম্বা একটা প্রেক্ষাপটের জন্য তাদেরও আসলে দেশের ইলেকটোরাল প্রসেসে আসাটা জরুরি, রাজনৈতিক দলকে শক্তিশালী করাটা জরুরি। অনেকেই মনে করতে পারে তাদের বিকাশটার দরকার আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে একটা সেন্ট্রিস্ট দল, সেটা টুকটাক লেফট বা রাইট হতে পারে, একটা সেন্ট্রিস্ট দল বাংলাদেশপন্থী একটা দলের বিকাশ হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এই দলটার বিকাশ যত ঘটবে এই আওয়ামী পারপেটরদের ফিরে আসার রাস্তাটা তত বন্ধ হয়ে যাবে। এবং একই সাথে নানা ধরনের এলিমেন্ট আছে বিভিন্ন জায়গায়, ফার রাইটের কথা যদি বলেন, ফার লেফটের কথা যদি বলেন, সেই জায়গা থেকেও দেশের মোটামুটি একটা স্ট্যাবিলিটিটা চলে আসবে। কিন্তু কথাটা হলো এই সরকার কিভাবে অ্যাক্ট করছে এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। যদি দেখা যায় ছাত্রদের, এটা তার ছাত্রদের দল বলবো না আমি, আর দল পদস্থের একটা পলিটিক্যাল দল, এই পলিটিক্যাল দলের দাবি এবং সরকারের ভেতরে যারা ছাত্র উপদেষ্টা আছে তাদের দাবি এবং সরকারের দাবি প্রত্যেকটা জায়গাতেই এক, তখন কিন্তু মনে হবে তারা আসলে একটা ক্লাস্টার হয়ে তারা কাজটা করছে, এবং তখন তো নিরপেক্ষতা সিরিয়াস লেভেলে প্রবলেমেটিক হয়ে যাবে। বরং এই সরকার সামনের দিনগুলোতে যেমন কয়েকটা ইস্যু কিন্তু এসেছে, যেদিন দল গঠন করা হলো কয়েকটা জায়গায় পাবলিকের বাস রিকুইজিশন নিয়ে আসা হয়েছে, যদিও পরে প্রেস সেক্রেটারি দাবিটা করেছেন যে সরকার কোনো ফান্ড দেয় নাই, আসলেই ফান্ড বোধহয় দেয়ই নাই, কিন্তু ইয়েট এই বাস রিকুইজিশনের দায়িত্ব কি সরকারের নেওয়াটা দরকার ছিল? মানে ডিসি অফিসের নেওয়াটা কি খুব দরকার ছিল? এটা তো একটা বাজে মেসেজ দেয়। এবং স্টিল ধরেন যে ইলেকশনটা ডিসেম্বরে, তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার টাইমেই সরকারের ভেতর থেকে 2 জন পদত্যাগ করলো বা আরও কেউ যদি পদত্যাগ করে পরে এসে দলের প্রার্থী হয়, তার মানে কি এই যে দলটা গঠন করা হলো ফেব্রুয়ারি মাসে, এই টাইম থেকে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা কি ইনডিরেক্ট প্রচারণা চালানোর কাজে ব্যবহার করতে পারে না? ধরেন একজন হেলিকপ্টার নিয়ে বিভিন্ন মানুষের কাছে গেল, বিভিন্ন হেল্প করলো, আদতে এটা জনসংযোগ হয়ে গেল, তাহলে তার জনসংযোগ করার মতো যে ক্যাপাসিটিটা ছিল সেটা তো অন্য একজন সেটা পারলো না। এর মানে সুস্পষ্ট একটা গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। সো নিউট্রালিটি ধরে রাখার জন্য এই ব্যাপারটা খুব ক্লিয়ার করাটা জরুরি যে সামনের দিনে অবশিষ্ট যারা আছে তারা কিভাবে অ্যাক্ট করবে, আর যদি গভর্নমেন্টের ভেতরেই থাকে তারা ইলেকশন করবে কি করবে না এই ব্যাপারটাও খুবই নিশ্চিত হওয়াটা জরুরি। কিন্তু এই সরকারের যদি নিরপেক্ষতার প্রশ্নটা দাঁড়িয়ে যায় সেটা কিন্তু আরেকটা সংকট তৈরি করবে, এবং এই সংকটের দিকে যদি না যায় আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই বিচক্ষণ একজন ব্যক্তি। এইটা পরবর্তীতে একটা সংকট তৈরির আগেই উনি আগে থেকে কি ডিসিশন নিচ্ছে এটা বুঝতে পারাটা জরুরি। কিন্তু উনি যদি এটা জিয়ে রাখেন তাহলে কিন্তু আরেকটা যখন সংকট হবে তাহলে কেউ দাবি তুলতেই পারে এই সরকার নিরপেক্ষ না, আর একটা নিরপেক্ষ সরকার দরকার। কিন্তু ওই সরকারকে কে চালাবে, এই স্ট্রাকচারটা আবার কে গড়ে তুলবে, অনেক ধরনের সংকট হতে পারে। এই জন্য আপাত দৃষ্টিতে যে অবস্থাটা মনে হচ্ছে আমার কাছে মনে হয় এই ব্যাপারটার এখনই সমাধানটা অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ। একই প্রশ্ন, যে এই প্রশ্ন ওঠার আগেই যেহেতু একটা প্রশ্ন এসেছে নিরপেক্ষতা নিয়ে এবং রাজনৈতিক দলগুলো তো সাধারণভাবে প্রশ্ন তুলতে পারে এবং আলোচনা এটা এসেছে, তো এখনই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার বলে বলছেন। না, এই প্রশ্ন আসতেই পারে, কারণ ইউনূস সাহেব নিজেও বলছেন যে একটা ছাত্রদের দল করা উচিত।
এবং এটা সে আগে বলেছেন, মানে তারপরে যখন দল গঠন হইল এবং উপদেষ্টা একজন বের হয়ে আসছে, আরও দুজন ভিতরে আছে এবং তারা সবাই আন্দোলনকারী একত্রে ছিলেন। সুতরাং নিরপেক্ষতার প্রশ্ন তো একটা আসতেই পারে, কিন্তু সেটাকে কার্টেল করতে হলে এখন থেকেই শুধু অ্যাক্টিভিটিস দিয়ে দেখাইতে হবে যে হ্যাঁ তারা তাদের মতো পার্টি করেছে, তারা সামনের দিকে আগাক, তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে জনগণের সাথে জনসংযোগ করা শুরু করুক। আর যে কথাটা বললো যে ডিসির বলা উচিত ছিল না, ডিসির রিকুইজিশনের দরকার ছিল না, ওরা বললেই আসতো। মানে এখন যে স্রোত তাদের, তাতে ওরা বললেও একই কায়দায় বাস ওই বেসরকারি সরকারি সব বাসই আসতো, ওইটা অফিসিয়াল করছে। এই জিনিসটা তো মানে ডিস্টিংগুইশ করা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি আর জাতীয় নাগরিক পার্টি এক জিনিস না, এই জিনিসটা বোঝা দরকার। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা বোধহয় সম্ভব না, এটাকে আলাদা করা। কেন সম্ভব না আমি বলি, আপনি একটা রাজনৈতিক দল হলে বারবার যেটা বল, রাজনৈতিক দল হলে আমি সেটাই রাজনৈতিক লেন্স দিয়ে সবাইকে দেখবেন। হ্যাঁ, এখন আপনি মাঠে ছাত্র নাই, আমার সাথে আপনি নির্বাচন, আমি রাজনৈতিক দল, আপনি রাজনীতি করতে আসছেন, আপনাকে আগে যখন যে দৃষ্টিতে দেখতাম যে ছাত্র, না আমি এভাবে দেখব না, দেখবেন এখন ছাত্র বক্তব্য দিবে, আমরা কাউন্টার বক্তব্য দিব, অন্য দলও একইভাবে বক্তব্য। কিন্তু এই ছাত্ররা বা যারা দল করছে তারা এই জিনিসটা মাথায় রাখছে কিনা, এবং অন্তর্বর্তী সরকার তারা এই বিষয়টা, আমার কাছে মনে হয় এটা মাথায় তারা রাখে নাই। কেন বলছি, আপনি যদি চিন্তা করেন ওইভাবে, আপনি যখন একটা দলীয়, সে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, এরা যখন ক্ষমতায় যায় তখন ক্ষমতায় বসে সে কিন্তু রাষ্ট্রীয় অর্গানগুলি চালায় এবং প্রশাসনকে দিয়ে দেশটাকে কন্ট্রোল করে, কিন্তু বাইরে তার একটা ফোর্স থাকে, তার সেই দলটা। ইউনূস সাহেব এখানে ব্যতিক্রম, তার কোনো দল নাই, কিন্তু যেহেতু ছাত্ররা তাদের নিয়োগকর্তা, সেই ছাত্ররা একটা দল বানাইছে, পরিষ্কার বোঝা যায় যে এই যে দলটা, এই রাজনৈতিক দল, ছাত্র দল না, এই রাজনৈতিক দলটা এখন ইউনূস সাহেবের পাশে একটা রাজনৈতিক শক্তির মতো প্যারালাল থাকবে, এটা বোঝা যায়। এবং যদি এটা থাকে তাহলে তো অবশ্যই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে তো সংকট তৈরি হতে হবে, সেই সংকট যাতে না তৈরি হয় সেটার জন্য এখনই তাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সংকট কিভাবে দূর করবে, মানুষের ভিতর থেকে এই ধারণাটা রিমুভ করতে হবে। তা না হলে আপনি সময়ের ব্যবধানে অন্য একটা আন্দোলন আবার চলে, সংকট আসার আগে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আপনারা দুজনই বলেছেন, আমরা সেই রকম প্রত্যাশা করি। আবহাওয়া রাজ্জাকে আপনাকে অনেক ধন্যবাদ, সাইয়েদ আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।